আজকে তোমাদের শুরু করব হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সটা শুরু করার আগে আমাদের কিছু আলোচনা আছে, সেগুলো একটু করে নিই অল্প তাড়াতাড়ি। দেখো, ইলেকট্রনিক্সের যে ব্যাপারটা আমি তোদেরকে একটু প্রথমে বলে রাখি যে ইলেকট্রনিক্সে কিন্তু মানে পড়ার ব্যাপারটা অনেক বেশি এখানে, অর্থাৎ এখানে কিন্তু জানতে হবে কিছু জিনিস। মানে ওই রকম ম্যাথামেটিক্যাল স্টেপ পর 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 চলে আসছে বড় বড়, সে ধরনের জিনিস কিন্তু এখানে নেই। প্রবলেম আছে, খুব অল্প প্রবলেম, বেশি প্রবলেম নেই, তবে হ্যাঁ প্রবলেম আসে না তা না, কিছু কিছু প্রবলেম আসে। ট্রানজিস্টার থেকে কিছু প্রবলেম আসে, কিছু জেনার ডায়োড থেকে কিছু প্রবলেম আসে, এরকম অল্প, কিন্তু খুব সংখ্যাটা খুব কম। বেসিক্যালি ইলেকট্রনিক কিন্তু হচ্ছে যে থিওরির ব্যাপারটা এখানে বেশি, আমাকে জানতে হবে। বোঝার জায়গা আছে, অবশ্যই বোঝার জায়গা আছে, সেগুলোকে বুঝে বুঝেই জানতে হবে। বেসিক যে ফিজিক্স, সেই ফিজিক্সকে অ্যাপ্লাই করে এখানে করা হচ্ছে, এবং এটাকে অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্সের মধ্যে ধরা হয়। এটা তোমরা জানো যে বর্তমান যুগে ইলেকট্রনিক্সের ওপরেই পুরো সব কিছু এগিয়ে চলেছে, অর্থাৎ এগোনো মানেই হচ্ছে ইলেকট্রনিক্সের কিছু ব্যাপার এখন যত দিন যাচ্ছে তত বেশি এগোচ্ছে, এবং খুব তাড়াতাড়ি একটা জিনিসকে পুরনো হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স জিনিস। তো এইভাবে ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের যে বিষয়ে যে আলোচনা আছে সেটা খুব অল্পই আছে, কিন্তু আমরা একটু দেখবো সেগুলো। তো সেটার আগে সবার আগে জানা দরকার যে আমাদের পদার্থ সম্পর্কে একটু প্রথমে আলোচনা আছে, যেটা তোমাদের বইয়ে যেহেতু সিলেবাসে আছে একটু করে নেবো। পদার্থ তোমরা জানো যে দু প্রকারের হয়, মানে অর্থাৎ অনেকভাবেই ভাগ করা যায়, কিন্তু আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে নিয়তকার, একটা হচ্ছে অনিয়তকার। অর্থাৎ কেলাসাকার বা নিয়তকার, এটা হচ্ছে অনিয়তকার। কেলাসাকার বা নিয়তকার যেটাকে, সেটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন, এবং অনিয়তকার যেটা সেটাকে বলা হয় আমারফাস। এই দু ধরনের পদার্থ। ক্রিস্টালাইন কাকে বলে, অর্থাৎ নিয়তকার কাকেদেরকে বলে না, তোমরা জানো যে তাদের কেলাসগুলোর একটা জ্যামিতিক আকার থাকে, অর্থাৎ জাস্ট লাইক দ্যাট, এরকম একটা জ্যামিতিক আকার থাকে। ঠিক আছে, এখানে এটাকে বলা হচ্ছে ইউনিট সেল। ঠিক আছে, এই ইউনিট সেল বলা হচ্ছে। এই ইউনিট সেল, একটা ইউনিট সেল, এইটারই রিপিটেশন ঘটতে থাকবে, তবেই তার পুরো পদার্থটা তৈরি করবে। কিন্তু এদিকে এইরকমই একই ধরনের ঘনক, এদিকে একই ধরনের ঘনক, উপরে নিচে সব দিকে এই ধরনের ঘনকের রিপিটেশন হবে, অর্থাৎ এই ঘনকটারই বারে বারে ঘুরে ঘুরে আসবে, এবং তার ফলে একটা কী হবে, একটা নকশা তৈরি হবে পুরো জিনিসটা। সেই নকশাটাকে এখানে বলা হয় হচ্ছে ল্যাটিস। ঠিক আছে, একটা স্ট্রাকচার তৈরি হবে। এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে যে এই ক্রিস্টালাইন যে পদার্থগুলো, সেগুলোকে এইভাবেই তৈরি করা হয়। যেগুলো অ্যামারফাস, অর্থাৎ যেটা হচ্ছে তোমার অনিয়তকার, সেটা কিন্তু কোনো রেগুলার এই রিপিটেশনের ব্যাপারটা কিন্তু নেই, অর্থাৎ কোনো নিয়ম মেনে হবে না, সেটা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার অনিয়তকার পদার্থ, অর্থাৎ এলোমেলো একটা ব্যাপার থাকবে, কোনো নির্দিষ্ট কোনো নিয়মে কিন্তু এরকম চলবে না যে একটা ফিগার, একটা জ্যামিতিক ফিগার সেটাকেই বারে বারে ঘুরে ঘুরে আসছে, তা কিন্তু নয় এখানে। তো এটা জেনে রেখো জিনিসগুলো। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার তড়িৎ পরিবহনের দিক দিয়ে যদি আমি দেখতে যাই, তাহলে আমার পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পরিবাহী, আমরা জানি যে মেটাল, যেগুলো মেটাল আমাদের যেগুলো রয়েছে সেগুলো সবাই পরিবাহী। দু নম্বর হচ্ছে যে অন্তরক। ঠিক আছে, অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর, যেটাকে বলছে যে তড়িৎ পরিবহন করতে পারে না। দেখো, তোমরা আর একটা জিনিস জেনে থাকবে, সেটা হচ্ছে কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর। পরিবাহী হচ্ছে কন্ডাক্টর, একটা থাকে ব্যাড কন্ডাক্টর। আমরা এটাকে ভাগ করে নিয়েছি, এই ভাগটা কিন্তু অ্যাকচুয়ালি নেই। ব্যাড কন্ডাক্টর মানে সে ভালো করে পরিবহন করতে পারে না, কিন্তু হ্যাঁ একটু একটু পারে, অল্প স্বল্প, যেমন ভিজে কাঠ বলো বা এগুলো, এরা কিন্তু পরিবহন করতে পারে, একেবারে যে পারে না তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ ভালো কখনো না, তাই ব্যাড কন্ডাক্টর বলি। এই ধরনের ভাগ আমাদের এখানে নেই। আমাদের আছে আইদার সে পরিবহনটা করবে, অর্থাৎ কন্ডাক্টর, অথবা একেবারেই করবে না, অর্থাৎ ইনসুলেটর মানে অন্তরক, যে তড়িৎকে প্রবাহ হতে দেবে না। আর তাদের মধ্যবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর, অর্থাৎ অর্ধপরিবাহী। আমাদের এই চ্যাপ্টারে আলোচনার বিষয় হচ্ছে অর্ধপরিবাহী, কারণ এই ইলেকট্রনিক্স যে জিনিসটা, এই ইলেকট্রনিক্স পুরো জিনিসটাই কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে এই সেমিকন্ডাক্টরের ওপর। ঠিক আছে, সেমিকন্ডাক্টর বলতে তোমরা খুব ভালো করেই জানো যে জার্মেনিয়াম এবং সিলিকন, এই দুটো নামই আমাদের কাছে সবার আগে প্রথমে উঠে আসে। তোমরা হয়তো আগে পড়েওছো, কী জিনিসটা সেমিকন্ডাক্টর সেটা একটু জানা দরকার। সেমিকন্ডাক্টর নাম শুনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মানে মাঝারি মানের একটা পরিবহন ক্ষমতা এর আছে, খুব ভালো নয়, কন্ডাক্টরের মতো অত ভালো না, মেটালদের মতো অত ভালো মানে তড়িৎ পরিবহন করতে পারে না। তো সেটা কিভাবে গঠিত হয়? সিলিকন, জার্মেনিয়াম, এদের যে যোজ্যতা, অর্থাৎ লাস্ট সেলে যে ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে 4।
ঠিক আছে, যোজ্যতা হচ্ছে 4, আর কার্বনের মতো বলতে পারো। তো তাহলে লাস্ট সেলে 4টে ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে দেখো একটা সিলিকন ক্লাস যখন তৈরি হবে, সেই সিলিকন ক্লাসের একটা সিলিকন পরমাণু, তার চারপাশে আরও 4টে পরমাণুকে আমি দেখে রেখেছি। এই একটা সিলিকন পরমাণু 1 2 3 4 তাকে ঘিরে রেখেছে, এবং দেখো একটা করে যে ইলেকট্রন তাদের বাইরের সেলে রয়েছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি যোজ্যতা ইলেকট্রন বলি বা ভ্যালেন্স ইলেকট্রন বলি। সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কী করবে না, একটা করে বন্ড তৈরি করবে এইরকম, ঠিক আছে। এর সঙ্গে এ, এর সঙ্গে এ, এর সঙ্গে এ, অবশ্যই এটা কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন যেটাকে বলছে, সমযোজী বন্ধন তৈরি করবে, এবং এইভাবে কিন্তু কেলাসের স্ট্রাকচারটা তারা তৈরি করবে। এখানে কোনো তড়িৎযোজীর ব্যাপার কিন্তু নেই, এরকমভাবে বন্ধন সৃষ্টি করেছে। এ আবার তার পাশেরগুলোর সঙ্গে বন্ধন সৃষ্টি করবে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে সমস্ত যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, আমার যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন ছিল, 4জনাই কিন্তু বন্ড তৈরি করে ফেলেছে অলরেডি। সো কোনো ইলেকট্রন এখানে ফ্রি অবস্থায় নেই, প্রত্যেকেই একটা বন্ধনের মধ্যে আবদ্ধ রয়েছে। তার মানে কি না, আমার যদি ফ্রি ইলেকট্রন যদি না থাকে, তাহলে তো আমি তড়িৎ পরিবহন করতে পারবে না, সে সিলিকনও পারে না কিন্তু, ঠিক আছে। অ্যাজ এ আমি যদি তাকে মানে টেম্পারেচার, যেটা আমার যে নর্মাল যে টেম্পারেচার 0 ডিগ্রি 0 কেলভিন যেটাকে বলছি আমি, সেই 0 কেলভিন টেম্পারেচার কিন্তু তারা কিন্তু একটা ইনসুলেটারের মতোই কিন্তু বিহেভ করবে, অর্থাৎ কোনো তড়িৎ পরিবহন করবে না, অর্থাৎ অন্তরক পদার্থের মতো। এখন আমাকে এটাকে যদি পরিবাহী বানাতে হয় বা পরিবহন ক্ষমতা যদি পেতে হয়, তাহলে কী করতে হবে না, এই বন্ডগুলোকে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। এই বন্ডগুলোকে আমার ভাঙতে হবে, তাহলে এই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাবে। ইলেকট্রন ফ্রি যখনই পেয়ে যাবো, তোমরা ছোটোর থেকে পড়ে এসো, ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, ধাতুতে অধাতুতে থাকে না, খুব ভালো করেই জানো তোমরা। তো উদাহরণ দেবো, তার আগে আমি একটু এগুলো আলোচনা করি। তাহলে এখানে আমি দেখছি যে আমি যদি এনার্জি সাপ্লাই করে যদি বন্ডগুলোকে যদি ভাঙতে পারি, অর্থাৎ এনার্জি কীভাবে দেবো, থ্রু হিট দিতে পারি আমি। থ্রু হিট আমি যদি হিট অ্যাপ্লাই করি, তাতে যদি ইলেকট্রনগুলো যদি বন্ডগুলো যদি ভাঙতে শুরু করে এবং ইলেকট্রনগুলো যদি ফ্রি হতে শুরু করে, তাহলেই দেখো আমার কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা লাভ করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে ইলেকট্রন, তাপ প্রয়োগের ফলে যে ফ্রি ইলেকট্রনগুলো আমি যে পেলাম, সেগুলোকে বলা হচ্ছে তাপীয় ইলেকট্রন। তোমরা ভালো করে শুনবে, এখানে কিন্তু শোনার ব্যাপারটাই বেশি, বারে বারে বলছি, কিন্তু তারপরে বইটা পড়তে হয় ভালো করে, ঠিক আছে। তাপীয় ইলেকট্রন বলা হচ্ছে। এই তাপীয় ইলেকট্রনগুলোই কী হলো না, ফ্রি হলো এবং তারা পরিবহন ক্ষমতা লাভ করলো। এখন তাহলে এটা পরিষ্কার যে যত আমি তাপ দেব, যত বন্ডগুলোকে ভাঙতে পারবো, তত আমি ফ্রি ইলেকট্রন পাবো এবং তত বেশি আমার তড়িৎ পরিবহন ক্ষমতা তত বাড়বে, অর্থাৎ রেজিস্ট্যান্স কমবে। পরিষ্কার কথা হচ্ছে রেজিস্ট্যান্স কমবে। কিন্তু আমরা দেখো পরিবাহী যখন ওহমের সূত্র পড়েছি ওই যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা পরিবাহীর ক্ষেত্রে দেখেছি যে পরিবাহী যদি গরম হয়ে যায়, তাহলে কিন্তু পরিবাহীর রোধটা বেড়ে যায়। অর্থাৎ মানে টেম্পারেচার বৃদ্ধি পেলে কিন্তু পরিবাহীর রোধ বাড়ে, পরিবহন ক্ষমতা সেক্ষেত্রে কমে যায়। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হয়। এখানে কিন্তু গরম করলে বা হিট দিলে কী হয় না, পরিবহন ক্ষমতা বাড়ছে, কারণ ফ্রি ইলেকট্রন বাড়ছে, সো পরিবহন ক্ষমতা হচ্ছে রোধ কমছে, ঠিক আছে। পরিবাহীর সঙ্গে অর্ধপরিবাহীর রোধের কিন্তু এটা বেসিক ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমার যেটা আলোচনার মধ্যে আছে সেটা হচ্ছে যে ইলেকট্রন। আমরা খুব ভালো করেই জানি যে তড়িৎ প্রবাহ কাকে বলে। আমি প্রথমেই তড়িৎ প্রবাহ পড়াতে গেলে আমি প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে করি সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ জিনিসটা কী। সো সিম্পলি এক কথায় উত্তর হচ্ছে, স্মার্ট অ্যান্সার হচ্ছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে যে ইলেকট্রনের ফ্লো অফ ইলেকট্রনস, আর কিচ্ছু না, ঠিক আছে। এ নিয়ে বেনিয়ে অন্যরকমভাবে বলে কোনো লাভ নাই। মূল কথা হচ্ছে যে ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হওয়া মানেই হচ্ছে তড়িৎ পরিবহন হচ্ছে। যতক্ষণ না ইলেকট্রনের প্রবাহ হচ্ছে না, সো কোনো প্রবাহ হচ্ছে না, সিম্পলি কথা। কিন্তু হ্যাঁ, ডিরেকশানটা আমরা আলাদা ধরি। এখানেও জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন ফ্লো করবে, এখান থেকে ওখানে চলে যাবে, যেখানে যেই চলে গেল, তাহলে এই জায়গাটাতে কী হবে, একটা শূন্য স্থানের সৃষ্টি হবে। এখান থেকে ওখানে চলে গেল মানে কি, এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হলো। এই শূন্যস্থানটাকে কি বলছে, এই শূন্যস্থানটাকে এখানে একটা নাম দেওয়া হচ্ছে, দেখেন হোল। অর্থাৎ হোল কথার অর্থ হচ্ছে গর্ত, ঠিক আছে। ইলেকট্রন এবং হোল, আমরা এই হোলটাকে ধনাত্মক আয়ন বলে ধরে নেবো এখানে, ঠিক আছে। ইলেকট্রনকে যেহেতু নেগেটিভ আয়ন, তাহলে ইলেকট্রন নেগেটিভ আয়ন এখান থেকে এখানে চলে যাওয়া মানে একটা ধনাত্মক আয়ন এখান থেকে এখানে চলে আসা, এটা কি ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ গর্ত, যেটাকে হোল বলছি, সেই হোল এখান থেকে এখানে চলে আসা। এই ইলেকট্রনস আর হোলস এই নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা হবে, ঠিক আছে। এখন এই ইলেকট্রন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এখানে, বা সেমিকন্ডাক্টর সম্পর্কে জানতে গেলে আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যান্ড থিওরি, ঠিক আছে।
ব্যান্ড থিওরি, ব্যান্ড থিওরি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্যান্ড থিওরি। এই ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা এই পরিবাহী, সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর বা ইনসুলেটর বা অন্তরক এদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করব, এবং সেই ব্যান্ড থিওরিটা কিন্তু আমাকে জানতে হবে। তো সেটা জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানা দরকার, কেমিস্ট্রিতে তোমরা অলরেডি পড়েছো যে সোডিয়াম, যার অ্যাটমিক নাম্বার 11, আমি ছোট একটা মেটাল নিয়েই করছি, অ্যাটমিক নাম্বার 11। তোমরা জানো যে এটাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশনে যদি ভাঙি তাহলে আমরা কি দেখতে পাই, যে 1s2, 2s2, 2p6 আর 3s1। ঠিক আছে, এবার আমি বিভিন্ন শক্তি স্তর বা যে অরবিটগুলো আমার থাকে, যে অরবিটে যে ইলেকট্রনগুলো যে থাকে, তোমরা জানো যে একটা অরবিট, সেই অরবিটটার কিছু সাব অরবিট থাকে, ওটাকে দ্বিতীয় যে অরবিট সেটাকে পি সেল এবং এস এ যে ভাঙা থাকে, তারপরে ডি আসে, এসব পরপর আসে, এসপি ডি এরকম পরপর আসে। তো এখানে আমার যে প্রথম যে সেল, সেই সেলে আমি দেখতে পাচ্ছি 1s2, অর্থাৎ দুটো ইলেকট্রন আমার এখানে অবস্থান করছে, একদম গ্রাউন্ড যে স্টেট যেটাকে বলছে। তারপরে আমার 2s2 আর 2p6, অর্থাৎ এস সেলে আমি দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন আছে। 2p6 পি সেলে আমার পিটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তিনটে স্টেটে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটাতে দুটো দুটো করা আছে, টোটাল 6টা আছে ইলেকট্রন। কারণ এখানে একটা ব্যাপার আছে, তোমরা পড়ে থাকবে যে পাউলির যে এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ পাউলির, এটাকে বাংলায় বলে পাউলির অপবর্জন নীতি, তোমরা পড়ে থাকবে কেমিস্ট্রিতে। সেখানে দেখবে বলা হচ্ছে যে একটা এনার্জি স্টেটে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং এই দুটো ইলেকট্রন কিন্তু যেন তেন প্রকারের নয়। একটা ইলেকট্রন হবে আপ স্পিনে থাকবে এবং পরেরটা ডাউন স্পিনে থাকবে, অর্থাৎ স্পিনটাও হবে কিন্তু এদের অপোজিট। ঠিক আছে, এগুলো কেমিস্ট্রির ব্যাপার, তোমরা কেমিস্ট্রি স্যার আরও ভালো করে এই জিনিসগুলোকে বোঝাবে। সো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এটাই বলছে যে একটা স্টেটে দুটো বেশি ইলেকট্রন থাকতে পারে না। সো এখানেও আমরা যে তিনটে স্টেটে যেভাবে ভাঙা আছে এই পি সেলটা, তো সেইখানে প্রত্যেকটাতে দুটো দুটো করে থাকবে এবং প্রত্যেকে আপ স্পিন ডাউন স্পিন মেনটেন করবে। এবং লাস্ট যে সেল তার 3s1, সেখানে আমার একটা ইলেকট্রন থাকছে। তোমরা খুব ভালো করে এখানে জানো যে আমি দেখো স্থিতিশক্তিকে দিয়েছি উপরের দিকে, অর্থাৎ স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আলটিমেটলি গিয়ে 0 হচ্ছে। তার মানে এইখানে যে এইটা, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। ঠিক আছে, এদিকে নিচের দিকে যত আমি নামবো তত হচ্ছে আমার নেগেটিভ এনার্জি। অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি কথাটার মানে হচ্ছে, সে যখন আমি কোনো জিনিসকে নেগেটিভ এনার্জির মধ্যে আছে বলি, তার মানে হচ্ছে যে সে একটা অ্যাট্রাকটিভ ফিল্ডের মধ্যে আছে, মানে অর্থাৎ একটা আকর্ষণী ক্ষেত্রর মধ্যে আছে। তার সিগনিফিক্যান্স হচ্ছে এইটা। ঠিক আছে, নেগেটিভ এনার্জিতে থাকা মানেই হচ্ছে যে সে একটা অ্যাট্রাকটিভ ফিল্ডের মধ্যে আছে বা একটা আকর্ষণী ক্ষেত্রর মধ্যে আছে। তো এখানেও ঠিক তাই, আমরা জানি যে একদম যেটা নিউক্লিয়াসের যে কাছের যে সেল 1s, যে সেখানে তুমি জানো যে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, দুটো ইলেকট্রন থাকে সেখানে, তারা একদম কাছে রয়েছে, অর্থাৎ এদের উপর আকর্ষণ বল কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, আকর্ষণ বল সব থেকে বেশি। সো নেগেটিভ দিক দেখতে গেলে এর এনার্জি কিন্তু সব থেকে বেশি। নেগেটিভ যদি আমি ভ্যালুটাকে যদি মানে সাইনটাকে যদি আমি ইগনোর করি, সো নেগেটিভ দিকে এর এনার্জি কিন্তু সব থেকে বেশি। এখন তার উপরে সেটি দেখতে গেলে নেগেটিভ কোয়ান্টিটি যদি বেশি হয়, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা কম। ঠিক আছে, সো বলতেই পারি সেটা কমে আছে, গ্রাউন্ড স্টেটে আছে একদম। তো এটাকে সেই সেন্সে এটাকে গ্রাউন্ড স্টেট ধরা হচ্ছে একদম। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট ধরা হচ্ছে। তার ঠিক উপরে দুটো ইলেকট্রন আছে যাদের শক্তি আরেকটু বাড়লো, নেগেটিভ থেকে মানে 0-র দিকে যাচ্ছে, অর্থাৎ টুয়ার্ড 0-তে যাচ্ছে, অর্থাৎ একদম উপরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে সে মানে এই বাইরে যখন চলে গেল তখন এটা 0 হয়ে গেল, অর্থাৎ আকর্ষণী ক্ষেত্রের বাইরে যখন চলে যাবে তখন এনার্জিটা 0 হয়ে যাবে। এরপরে এরা থাকবে, তারপরে আস্তে আস্তে 3s1 সবার লাস্টে, তারপরে 0। কারণ এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই বিভিন্ন স্তরে স্তরে যে এনার্জি, এই জিনিসটাকে বলা হয় পোটেনশিয়াল ওয়েল। ঠিক আছে, আমি এখানে লিখেছি দেখো, পোটেনশিয়াল ওয়েল, যেটাকে বাংলায় বলে বিভব কূপ। কূপ মানে কুয়ো। ঠিক আছে, ওয়েল মানে হচ্ছে কূপ। তোমরা জানো যে কূপের একদম নিচের তলে জল থাকে, সেখান থেকে আস্তে 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 উপরের দিকে ওঠা যায় জিনিসটা। তো এটাও ঠিক তাই, ইলেকট্রনগুলো ঠিক এইভাবেই কিন্তু রয়েছে এনার্জি স্তরে স্তরে। এবং তোমরা আমি জানি না তোমরা আগে চ্যাপ্টারটা পড়েছো কিনা, কোয়ান্টাম এনার্জির যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা যদি পড়ে থাকো তাহলে তোমরা, বা তারপরের চ্যাপ্টারটা, বোর্ডের যে চ্যাপ্টারটা রয়েছে, থিওরিটা যে রয়েছে, সেখানে যদি পড়ে থাকো যে এক একটা ইলেকট্রনকে এখান থেকে যদি আমি এই পরের সেলে যদি নিয়ে যেতে চাই বা তারপরের সেলে যদি নিয়ে যাই, তাহলে আমাকে কী করতে হবে, এনার্জি সাপ্লাই করতে হবে। এই এনার্জি নিয়ে সে কিন্তু এখানে আমি পাঠাতে হবে। আবার কেউ যদি এখান থেকে এখানে নিচের দিকে যদি জাম্প করে, তাহলে কী হবে না, একটা এনার্জি রিলিজ হয়ে যাবে, বাইরে আমি পেয়ে যাব। আর একে যদি এখান থেকে উঁচু স্তরে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে এনার্জি দিতে হবে।
এই থিওরি তোমাদের জানা নিশ্চয়ই, আগের চ্যাপ্টারে পড়েছো, যদি না পড়ে থাকো পড়ে নেবে, তখনই জানতে পারবে। আচ্ছা, তাহলে এইভাবে ওটা যাচ্ছে জিরোতে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ওয়েল। তোমাদের বইয়ে দেখবে এটা সুন্দর ছবি দেওয়া আছে, ঠিক আছে, পোটেনশিয়াল ওয়েলের ছবি দেওয়া আছে, এবং পরপর একাধিক পরমাণু, এটা আমি একটা পরমাণুতে দেখিয়েছি। এরকম সোডিয়ামের যদি একাধিক পরমাণু যুক্ত হয় তাহলে দেখবে ছবিটা এরকম দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, এরকম বইয়ে দেখবে ছবিটা দেওয়া আছে সুন্দর করে, তো তোমরা দেখতে পাবে সেখানে। আচ্ছা, এখন আমার দেখতে পাচ্ছি যে এই কুঁয়ো বা ওয়েলের মধ্যে আমার বাকি সব ইলেকট্রনগুলো 10টা ইলেকট্রন আছে, কিন্তু একটা ইলেকট্রন কিন্তু একদম বাইরের দিকে রয়েছে, অর্থাৎ সে কিন্তু কুঁয়োর বাইরে রয়েছে। তার মানে কি, যে আদার্স যে পরমাণুগুলো আছে, সোডিয়ামের একটা পরমাণু নিয়ে আমি কথা বলছি ঠিকই, কিন্তু একটা পরমাণুতে হয় না, আদার্স অনেক পরমাণু আছে, সেই পরমাণুগুলো কিন্তু, তাহলে এরা যেহেতু একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে রয়েছে, তাই এদের ওপর কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণী বল সেভাবে খাটাতে পারছে না। কিন্তু একদম যে উপরে বাইরের দিকে আছে তার ওপর কিন্তু তোমরা জানো এমনিতেই, যে খুব ভালো করে জানো যে এর ওপর আকর্ষণ বল সব থেকে কম, যেটা একদম বাইরের সেলে রয়েছে। এবং সোডিয়াম তো সবসময়তেই চাই যে ওই বাইরের ইলেকট্রনটাকে বের করে দিয়ে সে Na+ তৈরি করবে, সে চেষ্টা তার সবসময়তেই থাকে। তাহলে এর ওপর কিন্তু সেই বাইরের অন্যান্য পরমাণুর যে তোমার প্রভাব, সেটা কিন্তু এর ওপরে থাকবে, ঠিক আছে। এইটাকে তাহলে এখানে আমরা বলি কি, ভ্যালেন্স ইলেকট্রন। আর তাহলে এই রকম ভ্যালেন্স ইলেকট্রন তাহলে একাধিক পরমাণুর প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে আছে এরা প্রত্যেকেই কিন্তু এই জাস্ট বেরিয়ে যাওয়ার মুখেই অবস্থান করছে, আর একটু হলেই কিন্তু তারা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, তা সেই জায়গায় কিন্তু তারা রয়েছে। এই ইলেকট্রনগুলোর কি হবে না, এই ইলেকট্রনগুলো তাহলে একটা স্টেটে অবস্থান করছে, তাদের একটা নির্দিষ্ট এনার্জি আছে, কিন্তু যেহেতু পরস্পর পরমাণুগুলো একে অপরের উপর একটা প্রভাব বিস্তার করছে, তাই এদের যেটা এনার্জি, প্রত্যেকটা ভ্যালেন্স ইলেকট্রনের, মানে একটা তোমার একটা স্যাম্পল যদি তুমি সোডিয়ামের নাও, তার যে সবগুলো পরমাণু যে রয়েছে, প্রত্যেকটা পরমাণুর যে একটা করে যে যোজ্যতা ইলেকট্রন আছে, সে প্রত্যেকটা যোজ্যতা ইলেকট্রনের এনার্জি কিন্তু প্রায় সমান হবে, কিন্তু একেবারেই সমান কিন্তু হবে না। অর্থাৎ এখানেও সেই আমি একই কথাই বলবো যে পাউলির যে এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ এই প্রত্যেকটা যোজ্যতা ইলেকট্রন যে একই স্টেটের ওপর অবস্থান করবে সবাই মিলে, তা কিন্তু হয় না, ঠিক আছে, সবাই যে একই স্টেটে অবস্থান করবে তা কিন্তু হয়। এদের মধ্যে কিন্তু এনার্জির একটু ডিফারেন্স আছে, কিন্তু সেই ডিফারেন্সটা এতটাই কম যে এরা প্রত্যেকে কী করবে না, খুবই ঘন সন্নিবিষ্ট এরকম বেশ কিছু অসংখ্য শক্তি স্তরের ওপর ইলেকট্রনগুলো অবস্থান করবে, ঠিক আছে। এবং এদের যে ইলেকট্রনের যে ডিফারেন্স, সে ডিফারেন্স, এই এনার্জির যে ডিফারেন্স, এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলোর এই এনার্জি স্টেটগুলোর মধ্যে এনার্জির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এতটাই কম যে এটাকে পুরো একটা কন্টিনিউয়াস স্ট্রেট হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এদের মধ্যে গ্যাপ প্রায় নেই বললেই চলে, একে অপরের ওপরে মানে ঠিক জাস্ট ওভারল্যাপ করে আছে, কিন্তু হ্যাঁ একটু ডিফারেন্সও আছে, একেবারেই এক বলছি না, কিন্তু প্রায় সমান। অর্থাৎ একটা স্টেটে নেই, এক গুচ্ছ স্টেটের মধ্যে এই ইলেকট্রনগুলো অবস্থান করছে, ভ্যালেন্স ইলেকট্রনগুলো। তো এই এক গুচ্ছ শক্তি স্তর, আবার শোনো কথাটা ভালো করে, একটা শক্তি স্তর, এরা কিন্তু সবাই একটা শক্তি স্তরের ওপর আছে, ঠিক আছে, একটা স্টেটের ওপর আছে, এনার্জি স্টেট বলছি, শক্তি স্তর, এখানেও তাই, শক্তি স্তর ডিফার করছে কিন্তু তাদের এনার্জিগুলো। এরা কিন্তু এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কিন্তু একটা শক্তি স্তর গুচ্ছর মধ্যে রয়েছে প্রত্যেকে, এবং তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু একবারে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো গ্যাপ নাই। কিন্তু তখন এই এক গুচ্ছ শক্তি স্তরকে আমি বলি ব্যান্ড, স্তর না বললে একে বলবো তখন ব্যান্ড। একটা হলে স্তর বলতাম, কিন্তু এক গুচ্ছ স্তর হলে আমি তাকে নাম দিচ্ছি ব্যান্ড, বাংলাতে যেটাকে বলে পটি, ঠিক আছে, ব্যান্ড। তাহলে এই যে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনগুলো যে শক্তি স্তর বা যে ব্যান্ডের ওপর অবস্থান করছে, সেই ব্যান্ডটাকে একটা নাম দেওয়া হলো ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি, ঠিক আছে, যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড বলি, আমি সংক্ষেপে বলবো ভিবি, এই নামে চিনবো এদেরকে, ভিবি, ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। বেশ, এখনও কিন্তু যোজ্যতা ইলেকট্রনগুলো কিন্তু ফ্রি হয়নি, অর্থাৎ তারা কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা অর্জন করেনি। তাহলে কি করতে হবে, এই তড়িৎ পরিবহন ক্ষমতা এদেরকে অর্জন করাতে গেলে আমাকে সাপ্লাই করতে হবে এনার্জি। সামান্য এনার্জি সাপ্লাই করলেই কি হবে, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো ঝটঝট করে চলে যাবে তার নেক্সট স্টেটে। অর্থাৎ এই যে পরপর আমি ভ্যালেন্স ব্যান্ডে রেখেছি ইলেকট্রনগুলোকে, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, ঠিক পরের স্টেটে তারা যেতে শুরু করবে।
জাস্ট আমি ওকে একটু করে ইলেকট্রন দেবো সবাইকে, এই শক্তি দেবো একটু করে, ঠিক আছে? শক্তি অ্যাপ্লাই করলেই তারা কী হবে, আর একটা স্টেটে চলে যেতে লাগবে। এখানেও ঠিক একই ঘটনা ঘটবে, একটা স্টেটে সবাই থাকতে পারবে না কখনোই। এখানেও কিন্তু একাধিক স্টেট তখন তারা তৈরি করবে এবং প্রত্যেকটা স্টেটে ওই ইলেকট্রনগুলো তখন অবস্থান করবে। এদেরও মধ্যে তখন দেখা যাবে যে এক গুচ্ছ স্টেট তৈরি হচ্ছে, যার মধ্যে কি ইলেকট্রনগুলো অবস্থান করছে। এই এক গুচ্ছ স্টেটকে এই যে তৈরি হলো, অর্থাৎ এনার্জি পেয়ে তারা যে স্টেটে চলে গেল বা যে ব্যান্ডে চলে গেল, আর একটা ব্যান্ড তৈরি করলো, সেই ব্যান্ডটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, সিবি, কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটি, পরিবাহী পটি, ঠিক আছে? পরিবাহী পটি অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে একটা গ্যাপ থাকলো। এই গ্যাপটাকে বলা হচ্ছে তোমার নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন গ্যাপ, ঠিক আছে? নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন রিজিয়ন বা ফরবিডেন গ্যাপ বলা হয়, ঠিক আছে? নিষিদ্ধ অঞ্চল, নিষিদ্ধ অঞ্চল অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন, এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আমাকে এই পরিমাণ এনার্জি সাপ্লাই করলে সে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, এখান থেকে ইলেকট্রন এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, এবং কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে দে উইল গেট ফ্রি, অর্থাৎ তারা তখন রেডি টু মুভ, তারা মুভ করতে তারা প্রস্তুত তখন সেই মুহূর্তে। অর্থাৎ আমাকে কিন্তু দেখো তাহলে সামান্য হলেও কিন্তু এনার্জি কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। কন্ডাকশন ব্যান্ড মানে পরিবাহী পুটি, ঠিক আছে? আচ্ছা, এই যে ডিফারেন্সটা তাহলে আমাকে অর্জন করতে হবে, অর্থাৎ এই পরিমাণ এনার্জি কিন্তু আমাকে তাকে দিতেই হবে, তা নাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এবার এই যে ফরবিডেন গ্যাপ যে এনার্জি, এটাকে আমি ইজি লিখছি, ঠিক আছে? ইজি। আচ্ছা, এই গ্যাপের ওপরেই এই যে আমি এখানে চলে আসি এবার এই পাতায়, কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা ব্যান্ডের গ্যাপ, নিষিদ্ধ অঞ্চল, ইজি, এই গ্যাপের ওপরেই বেস করে, এটা হচ্ছে ব্যান্ড থিওরি, তোমাদের যেটা পড়ালাম এতক্ষণ সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। আর ভালো করে পড়বে, বইটা পড়বে, এটা শুনবে ভালো করে। এই গ্যাপের ওপর নির্ভর করে আমি এবার অন্তরক, পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে ডিফারেন্স করব। সো এই গ্যাপটা দেখো অন্তরকের ক্ষেত্রে খুব বড়, বিশাল গ্যাপ, যে গ্যাপটা আমরা সাধারণত কোনো এনার্জি সাপ্লাই করে ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারি না, ঠিক আছে? পরিবাহী ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড দুটো ওভারল্যাপ করে থাকে একটা অপরের সঙ্গে, অর্থাৎ এই গ্যাপটা জিরো হয়ে যায়, তখন পরস্পরের সঙ্গে স্পর্শ করে থাকে, অর্থাৎ আমাদেরকে বেশি কিছু করতে হয় না, খুব সামান্য একটু এদিক ওদিক করলে ওটা এমনিই চলে যায়, ঠিক আছে? তার জন্য আমাকে খুব বেশি মানে পরিশ্রম করতে হয় না, অর্থাৎ তারা ফ্রি হয়েই থাকে। যদি আমি সোডিয়াম নিয়ে দেখেছি, সোডিয়ামে কিন্তু তোমরা জানো যে মুক্ত ইলেকট্রন থাকবে সেক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো এখানে আমি ভ্যালুটা আমি বই থেকে লিখেছি, আমারও মনে খুব একটা থাকে না, 0.6, এটা মনে থাকে, এই ভ্যালুটা মনে থাকে না। সিলিকনের ক্ষেত্রে মনে থাকে না, 0.6 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা আমার মনে থাকে। তো 0.6 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ খুবই কম ভ্যালু, অবশ্যই মানে অন্তরকের থেকে অনেকটাই কম, এরকম একটা ভ্যালু রয়েছে, যে ভ্যালুটা কিন্তু আমরা এনার্জি সাপ্লাই করে ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে আমি ব্যান্ড থিওরি দিয়ে এদের মধ্যে একটা তফাৎ তৈরি করতে পারি। আরেকটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে যোজ্যতা পটিতে বা ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো ছিল, এগুলো যখনই আমার চলে গেল ওখানে পরিবাহী পটিতে যখনই চলে গেল, তার মানে কি হলো না, যোজ্যতা পটিতে কী হবে, আমার হোল ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন গর্ত তৈরি হবে, ফাঁকা ফাঁকা স্থানগুলো, অর্থাৎ হোল ক্রিয়েট হয়ে গেল। এখানে যে ইলেকট্রন চলে গেল, তাহলে তার করসপন্ডিং একটা করে হোল প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু তখন, তাহলে সেই হোলগুলো কিন্তু তখন ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু অবস্থান করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর এই যে ফ্রি ইলেকট্রন বা এই ফ্রি ইলেকট্রন নিয়ে আমার কিন্তু খুব বেশি কাজ করা সম্ভব নয়, এতে আমি যে কারেন্ট পাই সেই কারেন্টের মান কিন্তু বেশ কম আর কি তুমি বলতে পারো, ঠিক আছে? এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশান ব্যান্ড এসব করেও আমি কিন্তু খুব বেশি কারেন্ট এখান থেকে কিন্তু পাই না, অর্থাৎ যেটাকে আমি বলছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী, যে যেটা নিয়ে আমি কাজ করলাম এতক্ষণ, আমি সিলিকন বা জার্মেনিয়াম যেগুলোকে আমি বলছি বিশুদ্ধ অর্ধপরিবাহী, তাদের যে প্রবাহের যে মান প্রায় মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে। সো মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট নিয়ে আমার তো খুব বেশি কাজ হবে না, আমাকে তো ভালো কারেন্ট দরকার আমার। তো তাহলে কি করতে হবে না, আমার এই বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে কিন্তু কাজ চলবে না, ঠিক আছে? বিশুদ্ধ অর্ধপরিবাহী কাজ চলবে না, তাহলে আমাকে কি করতে হবে না, বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে ওটাকে একটু অবিশুদ্ধ করতে হবে। অবিশুদ্ধ বলতে কি না, এখানে একটা টার্ম আমি ইউজ করব, সেটা হচ্ছে যে আমাকে একটু ডোপিং করতে হবে ওর মধ্যে।
তোমরা ডোপ কথাটা সঙ্গে বোধহয় পরিচিত। তোমার জানো যে অনেক খেলোয়াড় ডোপ টেস্ট করতে হয় খেলতে যাওয়ার আগে, অনেকে ডোপ টেস্টে পাস করতে পারে না, অনেক সময় কিছু উত্তেজক যদি কোনো কেউ ওষুধ বা কিছু খেয়ে থাকে, যেটাকে ডোপিং করা বলে, সেই ডোপিংয়ের দায়ে অনেক সময় অনেক প্লেয়ারের কেরিয়ার পর্যন্ত নষ্ট হয়ে যায়। অর্থাৎ সে তাকে একটু এক্সট্রা এনার্জি সাপ্লাই করে সেই ডোপিং করে। সেন ওয়ার্নের ক্ষেত্রেও হয়েছে বিশ্বকাপ 2003-এর আগে, এরকম তার খেলা বাদ দিয়ে দিয়েছিল তার সাথে। তো সেই ডোপিং জিনিসটা এখানে আমাদেরকে করতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পরিবাহী অর্ধপরিবাহীর মধ্যে কিছু অবিশুদ্ধি মেশাতে হবে। তাতে আমার লাভ কী হবে, দেখব কী লাভ হবে। ঠিক আছে, প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা পঞ্চযোজী মৌল খুঁজব। ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট পঞ্চযোজী, আর্সেনিক হতে পারে, ফসফরাস হতে পারে, দুজনেই পঞ্চযোজী। এদেরকে আমি ওই সেমিকন্ডাক্টরে কেলাসের মধ্যে মিশিয়ে দেবো অল্প পরিমাণে, খুব বেশি না, খুবই সামান্য। ঠিক আছে, খুব অল্প দিলেই আমার হয়ে যায়, খুব বেশি লাগে না। ঠিক আছে, তো তাতে কী হবে না, এরা যে 5টা যে ভ্যালেন্স ইলেকট্রন আছে, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট মানে 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। সিলিকনের ক্ষেত্রে 4টে আছে, তোমরা জানো খুব ভালো করে, এর ক্ষেত্রে 5টা আছে। তাহলে এই যে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, তারা করবে কি না, তারা প্রত্যেকটা সিলিকনের যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে তাদের সঙ্গে একটা করে বন্ড তৈরি করবে। এর যে 5টা ইলেকট্রন আছে তাদের মধ্যে 4জন করবে কি না, একটা করে বন্ড তৈরি করবে সিলিকনের সঙ্গে। কিন্তু 5th ইলেকট্রন কোনো বন্ড করার জায়গা পাবে না কিন্তু। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে আর্সেনিক যদি আমি ফসফরাসকে যদি আমি মাঝখানে রাখি, তার চারপাশে 5টা ইলেকট্রন আছে, 5 জনের মধ্যে 4জন দেখা যাচ্ছে যে তার চারপাশে 4 জনের সঙ্গে বন্ড করে ফেললো, বাট একটা ইলেকট্রন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ফ্রি ইলেকট্রনটা কিন্তু আমার এখানে আমাকে দিল হচ্ছে এই ফসফরাস। সো এই ফসফরাসকে আমি এখানে নাম দেবো হচ্ছে ডোনার, কারণ সে একটা করে ইলেকট্রন সে আমাকে দিচ্ছে। তাহলে আমি যতটা ফসফরাস মেশাবো, প্রত্যেকটা ফসফরাস পরমাণু থেকে আমাকে একটা করে ইলেকট্রন সে আমাকে দেবে। এই ইলেকট্রনগুলো তার মানে হলো এক্সেস ইলেকট্রন। ইলেকট্রনগুলো তাহলে আমি বাড়াতে পারছি এভাবে, একটা করে মানে ইমপিউরিটি মেশাচ্ছি, অর্থাৎ অবিশুদ্ধি মেশানোর ফলে, ফসফরাসকে এখানে অবিশুদ্ধি হিসেবে ব্যবহার করছি, সেটা মেশানোর ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু ফ্রি ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, এটাই আমার গেন। ঠিক আছে, সো আমি এখানে ইলেকট্রনকে পঞ্চযোজী ইলেকট্রনকে ব্যবহার করবো ডোনার, এই ফসফরাস পরমাণুটাকে বলবো ডোনার, এবং এখানে ইলেকট্রন আমি পাচ্ছি। সো ইলেকট্রনগুলো কী হবে না, আমার তড়িৎ পরিবহন করবে। সো মেজরিটি ক্যারিয়ারটা হবে আমার এখানে ইলেকট্রন। এই ধরনের সেমিকন্ডাক্টর, অর্থাৎ যখন আমি তাতে এক্সেস ইলেকট্রন দিয়ে দিলাম, বা বাইরে থেকে আমি এটা তোমার ইমপিউরিটি দিয়ে মিশিয়ে আমি যখন এক্সেস ইলেকট্রন সেখানে তৈরি করে দিলাম, তখন সেই সেমিকন্ডাক্টরটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে সেটাকে। ঠিক আছে, এন ফর নেগেটিভ। ঠিক আছে, কারণ নেগেটিভ তোমার চার্জটা হচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার, অর্থাৎ তারাই ক্যারি করবে, মুখ্য বাহক ইলেকট্রন এখানে। হ্যাঁ, হোলস কি থাকবে না, হ্যাঁ অবশ্যই থাকবে, হোলস কম থাকবে, খুব কম, খুবই কম সংখ্যায়, তাই হোলস এখানে হবে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, মাইনরিটি ক্যারিয়ার বলে একটা জিনিস থাকে, কিন্তু মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ারও কিন্তু থাকে, অর্থাৎ গৌণ বাহক, সেটা হচ্ছে হোল। এই হচ্ছে তোমার এই এক্সেস যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো তাহলে অবস্থান কী হবে না, জাস্ট কন্ডাকশন ব্যান্ডের একটু নিচে এদের অবস্থানটা হয় এখানে, এই লেভেলটাকে বলা হয় ফার্মি লেভেল। ঠিক আছে, এইরকম জায়গায় এদের অবস্থানটা হয় একদম কন্ডাকশন ব্যান্ডে। এদের আমি যত মানে তোমার ডোপিংটা অ্যামাউন্টটা যত বাড়াবো, এই ফার্মি লেভেলটা, এই লেভেলটাকে হলো ফার্মি লেভেল। ঠিক আছে, ফার্মির নাম তোমার নাম শুনেছো নিশ্চয়ই, ফার্মি। সো ফার্মি লেভেলটা কিন্তু তত আমার কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে যাবে, যত আমি ডোপিংয়ের পরিমাণটা যত বৃদ্ধি করব। সো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট আসবে আমরা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, পি ফর পজিটিভ। ঠিক আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে কি করব না, সেখানে আমি এটা ট্রাইভ্যালেন্ট মৌল নেব, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, এরকম ট্রাইভ্যালেন্ট মৌলকে অ্যাপ্লাই করব ওখানে, একইভাবে অবিশুদ্ধি হিসাবে ডোপিং করব। তাতে কি হবে না, সে 3টে তার ভ্যালেন্স ইলেকট্রন আছে, সে 3টে ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে সে তোমার সিলিকনের যে কেলাস, তার 3টে ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করবে, বাট একটা কিন্তু বন্ড কিন্তু ফাঁকা থেকে যাবে, যে কী হবে না, একটা হোল ক্রিয়েট করবে, একটা বন্ড, সেটা কিন্তু কোনোভাবেই দেখো মানে কিছু করতে পারছে না সেই জায়গায়। অর্থাৎ করে একটা করে তাহলে আমাকে কি না হোল সাপ্লাই করছে এই বোরন এবং অ্যালুমিনিয়াম, তারা কিন্তু কী হচ্ছে না, ওইটা কিন্তু ফাঁকা থেকে গেল, ওই
যে তৃতীয় যেটা ফিল আপ হওয়ার পর চতুর্থ নম্বর যে ফিল আপ হতো সেটা কিন্তু আর ফিল আপ হলো না, কিন্তু কারণ সিলিকনে তো 4টে আছে, সে তো 4টে চাইবে সবসময়, কিন্তু সে তো এখানে পাচ্ছে না 4টে, একটা তাহলে ফাঁকা থেকে গেল। তাহলে সেই যে ফাঁকা থেকে গেল মানে কী হলো, সেটা হোল ক্রিয়েট করলো। সেটা এই হোল হচ্ছে এখানে তাহলে মেজরিটি ক্যারিয়ার এই পি টাইপ সেমিকন্ডাক্টরে, এবং এই একটা করে হোল যেহেতু দিচ্ছে তাই এখানে আমার এই এদেরকে বলা হবে, এই বোরন আর অ্যালুমিনিয়ামকে এখানে আমি নাম দেবো অ্যাকসেপ্টার বা গ্রহিতা। ঠিক আছে, এখানে এদেরকে যেমন দাতা বলেছি, ডোনার বা দাতা, ইলেকট্রন দিয়েছে বলে দাতা, এখানে এদেরকে নাম দেবো গ্রহিতা। ঠিক আছে, যেহেতু এরা হোল ক্রিয়েট করছে একটা করে। তো এই হচ্ছে তোমার পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানেও তাই হোলগুলো কিন্তু অবস্থান করবে হচ্ছে ঠিক ভ্যালেন্স ব্যান্ডের একটু উপরে, এবং এর তুমি যত ডোপিং পরিমাণ বাড়াবে তত এটা ভ্যালেন্স ব্যান্ডের কাছে দিকে সরে আসবে, কিন্তু এই ফার্মি লেভেলটা এখানেও তাই এটা ফার্মি লেভেল আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা জিনিস আছে, আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে দিই, কারণ তোমাদের এই জিনিসটা জানা অলরেডি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মানে পাঠাতে পারবো না তখন, আর নেক্সট দিন আবার পড়াবো। আচ্ছা তোমাদেরকে বলে দিচ্ছি, এইটুকু যেটা পড়ালাম তোমরা বইটা খুব ভালো করে পড়ো, অবশ্যই খুব ভালো আছে বইয়ে খারাপ কিছুই নাই, যথেষ্ট ভালো কথা আছে। আমি কিছু এক্সট্রা কথা বলেছি, কিন্তু বইয়ে যা আছে যথেষ্ট আছে, ভিডিওটা আমার দেখবে ভালো করে। আচ্ছা এখানে যেটা আছে তোমরা এটা পড়েছো, কিন্তু এই যে একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো করে তখন তার আয়ের মান এবং সেখান থেকে যে অর্থাৎ যে কারেন্ট ডেন্সিটি, সেই জে এর মান বার করে, যেটাকে আমরা ভেক্টর ধরি, আইটাকে আমরা স্কেলার ধরি, কিন্তু যেটাকে ভেক্টর ধরি তোমরা জানো যে হচ্ছে I/A। ঠিক আছে, তো এখানে দেখো ঠিক একই ফর্মুলা, ওই যে NeV × A, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, এ হচ্ছে এরিয়া, এই ক্ষেত্রফলটাকে ক্রস সেকশনটাকে বলা হচ্ছে A, ইলেকট্রনের চার্জ হচ্ছে E, N হচ্ছে নাম্বার ডেন্সিটি অর্থাৎ একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, AV মানে হচ্ছে আয়তন, কারণ চোঙের ক্ষেত্রে এ যদি ক্ষেত্রফল হয়, ভি হচ্ছে একক সময়ে যতটা দূরত্ব যাচ্ছে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে পুরো আয়তনটা। তাহলে সেটা করলেই আমি প্রতি একক সময়ে কত পরিমাণ আধান পাস করছে সেটা পেয়ে যাবো, অর্থাৎ সোজা কথা হচ্ছে তড়িৎ প্রবাহের মানটা পেয়ে যাবো। এই মানটা পেয়ে যাওয়ার পর আমি এখানে দেখো এটাকে দুভাগে ভাগ করেছি, কারণ এখানে আমার সেমিকন্ডাক্টরের যে কারেন্ট, সে কারেন্টটা কিন্তু ইলেকট্রনও আছে হোলও আছে। সো ইলেকট্রনের চার্জকে আমি ই ধরেছি, হোলের চার্জকে আমি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটিটাকে আমি এন ধরেছি, হোলেরটাকে আমি পি ধরেছি। ইলেকট্রন হোল যে সমান সমান আছে তার কোনো মানে নেই, সো নাম্বার ডেন্সিটিটাকে আলাদা ধরেছি। তাদের বেগটাও আলাদা আলাদা হবে, হোলের বেগ কিন্তু কম হয়, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, বেগ বলতে ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, কারেন্টের বেগ নয় কিন্তু এটা ড্রিফট ভেলোসিটি, তোমরা পড়েছো পড়ার সময়, ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমাদেরকে পড়িয়েছি আমি। সো ড্রিফট ভেলোসিটিটা আলাদা আলাদা, এটা VH, এটা VE। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি, এটাকে আমি আয়ের নিচে নিয়ে চলে এলাম, তাহলে আমি জে পেয়ে গেলাম। জে পেয়ে যাওয়ার পর জে ইকুয়াল টু সিগমা ই, তোমরা জানো ওহমস লয়ের যে ভেক্টোরিয়াল ফর্ম, সেখান থেকে আমরা পাই জে ইকুয়াল টু সিগমা ই। তো সিগমা ই বসিয়ে দিয়েছি, এবং ইটাকে এবার আমি ভি এর নিচে নিয়ে আসছি। V/E এই টার্মটা তোমাদের মনে আছে কিনা জানি না, এটাকে বলা হয় মোবিলিটি অর্থাৎ গতিশীলতা। ঠিক আছে, মোবিলিটি মিউ দিয়ে প্রকাশ করে থাকি আমরা। তো এখানে সেটাকে করছি সেটাই। আচ্ছা বিশুদ্ধ যদি আমি অর্ধপরিবাহী নিই তাহলে কিন্তু এই নাম্বার ডেন্সিটিটা ইলেকট্রন এবং হোলের নাম্বার ডেন্সিটি কিন্তু সমান হবে, তাই সেটাকে আমি NI ধরে নিয়েছি, অর্থাৎ তাই N আর P কে সমান করে দিলাম। এই নাম্বার ডেন্সিটিটা N এর নাম্বার ডেন্সিটি আর ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি আর হোলের নাম্বার ডেন্সিটি দুটোকে সমান করে দিয়ে আমি NI করে দিয়েছি, কারণ বিশুদ্ধ আমি ধরে নিচ্ছি যেহেতু পিওর একদম। কিন্তু মোবিলিটি কিন্তু অবশ্যই এনের ইলেকট্রনে কিন্তু বেশি, তাই মিউ এন যেটাকে আমি ধরেছি V/E, এটাকে মিউ এন ধরছি, আর এটাকে মিউ পি ধরছি, তাহলে মিউ এন কিন্তু অবশ্যই বেশি। তাহলে এখান থেকে আমি NIটা কমন নিয়ে বার করে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আচ্ছা এবার কী হচ্ছে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি লিখে দিলাম, তাহলে কিন্তু অবিশুদ্ধের ক্ষেত্রে দুটো সমান কখনোই হবে না, এইভাবে আসবে। এবার এন আর পিকে যদি সাম্য অবস্থা করি তাহলে NPকে গুণ করলে, অর্থাৎ নাম্বার ডেন্সিটিতে যদি গুণ করি তাহলে NI এর স্কোয়ার হবে। ঠিক আছে, এইটাকে একটা ল আছে, এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র বলা হয়। ঠিক আছে, ভরক্রিয়া সূত্র, তাহলে সেটা হচ্ছে এইটা। তো এই সূত্রটা অবধি তোমাদের পড়ালাম আজকে, আর পড়াতে পারছি না কারণ এটা পাঠাতে পারবো না আমি ভিডিওটা, নাহলে অনেক কথা বলতে গেলাম। নেক্সট দিন আমি তোমাদেরকে পিএন সংযোগ ডায়োড কীভাবে তৈরি করা হয়, কীভাবে বায়াসিং করা হয় সেখান থেকে, এবং এই ডায়োডের ব্যবহার কী সেগুলো পড়াবো। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস।